দেশে গত বছর আমের উৎপাদনটা যেমন বেড়েছিল সেই সঙ্গে বেড়েছিল রপ্তানি। সরকারের হিসেব অনুযায়ী গত বছর ৩,০০০ মেট্রিক টনের বেশি আম পৃথিবীর ৩৮টা দেশে গেছিল গত বছর। ৩,০০০ মেট্রিক টন আম সেই অর্থে খুব বড় আম, মানে পরিমাণটা খুব সেটা বড় নয়। অন্ততপক্ষে বাংলাদেশের আমের মোট উৎপাদনের হিসাবটা যদি আমরা এখানে বিবেচনা করি, তারপরেও বাংলাদেশে গত বছর যে পরিমাণ আম রপ্তানি হয়েছিল সেটা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। কিন্তু এবছর আমের রপ্তানি এখন প্রায় মৌসুম শেষের দিকে বলা যায়, যে পরিমাণ হয়েছে তা গত বছরের অর্ধেকেরও কম। এখন আম রপ্তানিকারকেরা যারা আছেন তাদের কেউ কেউ বলছেন গত বছর এই সময় তারা যা রপ্তানি করেছিলেন তার অর্ধেক, এমনকি 1/3 করতে পারেননি অনেকে। এর পেছনে দুটো সুনির্দিষ্ট কারণের কথা তারা বলছেন। ধন্যবাদ। গত বছর আমরা 60+ নিয়ার অ্যাবাউট 70 টন শুধু আমি রপ্তানি করেছিলাম। এর পাশাপাশি জ্যাকফ্রুট ছিল, অন্যান্য ভেজিটেবলস ছিল। আমরা যে গত বছর আম রপ্তানি করেছি তার অর্ধেকের তুলনায় আরো কম হচ্ছে এবছর আম রপ্তানি। সেটার প্রধান কারণ হচ্ছে একমাত্র এয়ার ফ্রেইট আর কি। হুম আরো বেশ কিছু কারণ আছে, কিন্তু যদি এয়ার ফ্রেইটটা আমরা অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করে, যেটা আমরা হচ্ছে গত বছর আমরা 250 থেকে 280 টাকার মধ্যে আমরা পার কেজি আম বা কাঁঠাল বা আদার্স ভেজিটেবলস আমরা বিভিন্ন ডেস্টিনেশনে পাঠিয়েছি। জার্মানি, সুইজারল্যান্ড, ইউকে, ইটালি সহ পর্তুগালও আমরা করেছি। কিন্তু এবছর দেখা যাচ্ছে যে আমাদের প্রতি কেজি শুধু আম না, যে কোনো ফ্রুটস ভেজিটেবলস যেটাই আমরা এক্সপোর্ট করতে করতে চাই, পার কেজিতে আমাদের নেট এবং গ্রস সহ 530 টাকা, মানে 530 টাকার মতো পড়ে যাচ্ছে শুধু এয়ার ফ্রেট। তার পাশাপাশি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টের কস্টিং আছে, প্যাকেজিং কস্টিং আছে, লেবার কস্টিং আছে, ক্যারি করার কস্টিং আছে। সবকিছু মিলে এতটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে যেখানে আসলে একজন ক্রেতার পক্ষে এটা সবসময় ইয়ে করা, এফোর্ড করা পসিবল না আর কি। আমরা রপ্তানিকারকের কথা শুনলাম যে এবার উড়োজাহাজের যে ভাড়া তার অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে, এবং যে আমটা গত বছর যে দামে কেজি প্রতি যে দামে আম গত বছর দেওয়া গেছিল, এবার তার দ্বিগুণ দামে দিতে হচ্ছে, তার চেয়ে বেশি দামে বরং দিতে হচ্ছে। এর পাশাপাশি স্থানাভাব তো আছে, উড়োজাহাজের স্থানাভাবটা আছে। এখন এই যে অবস্থা, সেই অবস্থাটা আসলে কেন এমন হচ্ছে, এবং আম রপ্তানির ক্ষেত্রে এই যে স্থবিরতা, এই স্থবিরতা কাটিয়ে উঠতে আসলে কি করা উচিত? রপ্তানিকারকেরা কি বলছেন? কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ যদি এয়ার ফ্রেটের দিকে নজর দেয়, আর তাছাড়া গার্মেন্টস কে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে এখানে। গার্মেন্টস এর পাশাপাশি যদি প্রত্যেকটা বিদেশি যে এয়ারলাইন্স গুলো আছে সেখানে যদি সিভিল এভিয়েশন বা যথাযথ কর্তৃপক্ষ যদি এমন একটা কন্ডিশন রাখে যে যতগুলো ফ্লাইট তারা মেনটেন করবে, প্রত্যেকটা ফ্লাইটে প্যারিশেবল আইটেম 30 বা 40% তাদেরকে আমাদের এটাকে গ্রহণ করতে হবে, বা প্রতিটা ফ্লাইটে একটা আলাদা স্পেস বরাদ্দ থাকতে হবে। আমার মনে হয় তাহলে সবজি রপ্তানিটা এবং সবজি এবং ফলের রপ্তানিটা বৃদ্ধি পাবে। বাংলাদেশে যে পরিমাণ আম উৎপাদন হয় তার একটা বড় অংশ, মোটামুটিভাবে ধরা যায় এরকম যে অন্তত 20% আম নষ্ট হয়ে যায় বলে ধারণা করা হয়। তো এই ধারণা থেকেই যে যে বিপুল পরিমাণ আম নষ্ট হয়ে যায় সেটাকে যদি আমরা রোধ করতে পারি, তাহলে কিন্তু রপ্তানি খাতে বাংলাদেশ অনেক ভালো করতে পারে। আম রপ্তানির খাতে বাংলাদেশে আম রপ্তানির ক্ষেত্রে যে প্রতিযোগী দেশগুলো আছে তারা কিন্তু তাদের দেশেও উড়োজাহাজের ভাড়া বেড়েছে, কিন্তু বাংলাদেশের মতো এতটা বাড়েনি। তাই যে প্রতিযোগিতার ক্ষেত্রে, আমের রপ্তানির প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। যে আমটা একটা দেশ, একজন ক্রেতা ধরে নিলাম যে $5 কিনেছিল গতবার, তার পক্ষে এবার $7 বা $8 কেনা, এটা কিন্তু বেশ অস্বাভাবিকই, কিন্তু এটাই করতে হচ্ছে। ঠিক এই ধরনের ঘটনা যখন ঘটছে তখন কিন্তু ক্রেতারা আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। রপ্তানি বাড়াতে হলে প্রথমত যে উৎপাদন পর্যায়ে আরেকটু যত্ন নিতে হবে। তবে অতিরিক্ত গরম বা অতি বৃষ্টি তো আর আমাদের মানুষের হাতে নাই, সেটা তো পুরোটাই প্রাকৃতিকভাবে তার আবহাওয়ার উপরই আমাদের নির্ভর করতে হয়। আম রপ্তানির ক্ষেত্রে এবার যে স্থবিরতা,
সেটা নিয়ে সরকারের ভাবনাটা কি? কারণ সরকার আম রপ্তানির ক্ষেত্রে একটা নতুন ক্ষেত্র তৈরি করেছেন, নতুন নতুন প্রকল্প নেওয়া হচ্ছে আম রপ্তানির জন্য। সেটা আসলে কতটুকু কার্যকর হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে আম রপ্তানির এই স্থবিরতার ক্ষেত্রে সরকারের আসলে অবস্থানটা কোথায়? বাংলাদেশ সরকারও চেষ্টা করছে বাংলাদেশের আমটা যদি আমরা জাহাজে পাঠাতে পারি তাহলে আমাদের পরিবহন কষ্ট কমে আসবে। এই জন্য ওয়াগিনো ইউনিভার্সিটি আমাদের আমের এসওপিটা তৈরি করে দিচ্ছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। এটাতে তারা দুইটা এক্সপেরিমেন্ট করছে, একটা কনসাইনমেন্ট তারা জাহাজে প্রেরণ করতে চাচ্ছে, আরেকটা তারা ইয়ারে প্রেরণ করতে যাচ্ছে। এটা নিয়ে একটা পরীক্ষা আমরা ওইটির মধ্যে সেট করেছি শিবগঞ্জে। এটা যদি আমরা সাকসেস হতে পারি তাহলে আমাদের পরিবহন কষ্ট অনেক কমে আসবে। আমরা জাহাজে আমটা দিতে পারলে আমাদের আমের বহির্বিশ্বের যে বাজারটা এটা উন্মুক্ত হবে। ইতিমধ্যে চীন জাহাজে আম নিতে চাচ্ছে, ইরান আমাদের আম জাহাজে করে নিতে চাচ্ছে, এবং অন্যান্য আরো কিছু দেশ আছে যারা বেশি পরিমাণ আম তাদের দরকার হয় এবং সারা বছরই তাদের আমের চাহিদা আছে। তারা এই পরিমাণ আমগুলো জাহাজে করে নিতে চাচ্ছে। আমরা তাদেরকে এই জাহাজের এক্সপেরিমেন্টটা যদি আমাদের সাকসেস হতে পারি তাহলে আমরা আগামী বছর থেকে আমরা জাহাজে আম হয়তো পাঠাতে সক্ষম হব। এতে পরিবহন কষ্ট কমে আসবে এবং আমের রপ্তানিটাও অনেক বেড়ে যাবে। আমরা দেখছি আম রপ্তানির ক্ষেত্রে যখন এই ধরনের সমস্যা দেখা দিয়েছে ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে রপ্তানি খাতে যে প্রণোদনা সেটি কমিয়ে দিয়েছে। এটি আম রপ্তানির ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলতে পারে? বাংলাদেশ কিন্তু উন্নত দেশের দিকে যাচ্ছে, সেই কারণে ডাব্লিউটিওর কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। সেই আলোকে ২৬ সাল থেকে আমাদের প্রণোদনাটা একেবারেই থাকবে না। সেটারই প্রস্তুতি হিসেবে সরকার হয়তো প্রণোদনাটা কমিয়ে আনছেন। বাংলাদেশের অত্যন্ত স্বাদু আম এবং সুমিষ্ট আমের ক্ষেত্রে যে কয়েকটি প্রজাতির কথা বলা যায় তার মধ্যে আছে ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি। এগুলোর কিন্তু একটা বড় বাজার আছে, বিশ্ববাজারে বাংলাদেশের আমগুলোর বেশ সুনাম আছে। কিন্তু এবারে যে পরিমাণ উড়োজাহাজের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য যে কারণগুলো আছে সে কারণে আমের রপ্তানি বাজারটা এবার বাংলাদেশ যথেষ্ট রকম মার খেয়েছে। কিন্তু এই অবস্থা থেকে উত্তরণে ব্যবসায়ীদের কথা এবং রপ্তানিকারকদের কথা যে তাদের প্রণোদনা সহযোগিতা লাগবে এবং বাংলাদেশের রপ্তানির বাজারটা খুবই ভালো, খুবই একটা আশাব্যঞ্জক। আমরা যদি সেই বাজারটা ধরতে পারি তাহলে সার্বিকভাবে দেশের অর্থনীতির জন্যই সেটাই মঙ্গল বয়ে আনবে।